আচ্ছা, আজকে আমরা ফাইনালি মুভ করতেছি ওয়েবফ্লো ই কমার্সে। ওয়েবফ্লো ই কমার্স কি? আসলে ওয়েবফ্লো ই কমার্স কোন ধরনের সাইডে ইউজ হয় এই জিনিসগুলো আমাদের আগে জানা থাকা দরকার। ওয়েবফ্লো ই কমার্স গুলো মূলত হেভি টাইপের অনেক বড় ওয়েবসাইটে যে ইউজ হয় ব্যাপারটা এরকম না। আর ওয়েবফ্লো ই কমার্স এখনো খুব বেশি পপুলারও না। বাট আমরা শিখে রাখি, ইন ফিউচারে যদি ক্লায়েন্ট প্রচুর বাড়ে তাহলে, যেমন আমি যে কটা কাজ করি, ধরেন হয়তো বা 100 কাজের মধ্যে উম, বড় জোর 5টা 7টা প্রজেক্টে ওয়েবফ্লো ই কমার্সের কাজ লাগে। তাও আবার পুরোপুরি ওয়েবফ্লো ই কমার্সের কাজ না, পাশাপাশি হয়তো একটা দুইটা তার প্রোডাক্ট আছে, ওটাকে জাস্ট লিঙ্ক করে দিতে হয়, লাইক দ্যাট। এটা এখনো খুব বেশি পপুলার হয় নাই। বাট হ্যাঁ, যেহেতু ফাংশনালিটি আছে, ফিচার আছে, ইন ফিউচারে যদি আমি ক্লায়েন্ট পাই, এমন হইতে পারে আপনি ওই রিলেটেড ক্লায়েন্ট গুলো বেশি পাচ্ছেন, তাহলে যাতে কাজ করতে পারে অতটুকু ই কমার্সের নলেজটা আমাদের থাকাটা জরুরি। আচ্ছা, ই কমার্সের কনসেপ্টটা অনেকটা ওয়েবফ্লোর ব্লগ যে সিস্টেমটা, সিএমএস সিস্টেম, এটার মতোই। জাস্ট কিছু জিনিস এক্সট্রা আর কি, এই জিনিসগুলোই আমাকে বুঝতে হবে। সর্বপ্রথম যদি আমি ই কমার্স শিখতে চাই, আমাকে সেম সিএমএস এ যেতে হবে, এর নিচেই ই কমার্স নামে একটা অপশন পাবো, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাকে বলবে ই কমার্স রান করার জন্য দুই ধরনের জিনিস লাগবে, একটা হচ্ছে ক্যাটাগরি, একটা হচ্ছে প্রোডাক্টস। ক্যাটাগরি আর প্রোডাক্টস এর জন্য ইউআরএল ফিক্স করা আছে, ঠিক আছে, স্ল্যাশ প্রোডাক্টস স্ল্যাশ ক্যাটাগরিজ। তো এই দুইটা ইউআরএল ছেড়ে দিতে হবে তার জন্য। তো সে বলতেছে এই দুইটা আমি ক্রিয়েট করবো কিনা। যখন ক্রিয়েট করতে যাব, তখন সে আমাকে বলবে যে এই ক্রিয়েট করা যদি অলরেডি থাকে, যেমন আমি যদি ধরেন এটা আমি কেটে দিই, এই যেখানে আমি পোস্ট ক্যাটাগরি লিখছি না, ওই যে আমরা বলছিলাম পোস্ট ক্যাটাগরি লেখার সময় যে শুধু ক্যাটাগরি দিলে পরবর্তী কমার্সের সময় সমস্যা হবে, যদি কমার্স এই ওয়েবসাইটে চালু করার সম্ভাবনা থাকে। সেখানে এই জন্য পোস্ট ক্যাটাগরি লিখছি, আমরা পোস্ট ব্লগ পোস্ট লিখছি। যদি পোস্ট ক্যাটাগরি না দিয়ে শুধু ক্যাটাগরি দিতাম, তাহলে যে এখন আমাকে ই কমার্স রান করার আগে বলতো এটা রিনেম করে আসো, এটা রিনেম করে আসো, ক্যাটাগরি স্ল্যাগটা খালি করে দিতে হবে। তো যেহেতু আমাদের খালি আছে, আমরা জাস্ট লেটস ডু দিস দিয়ে দিব। এই হচ্ছে আমাদের সাইটের জন্য একটা ই কমার্স ফাংশনালিটি চালু হয়ে গেল। এখন ই কমার্স ফাংশনালিটি চালু করার জন্য ওদের কিছু বেসিক সেট আপ আছে যেগুলো করতে হয়, যেখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, কিছু পয়েন্ট অবভিয়াস, কিছু পয়েন্ট অপশনাল। ফার্স্ট অফ অল, এই যেখানে দেখছে অপশনাল, এটা হচ্ছে বিজনেস অ্যাড্রেস, নাম, এগুলো দেওয়া। তো আমরা চাইলে দিয়ে দিতে পারি, এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন। ধরেন আমি দিলাম জাস্ট একটা ডিফল্ট নাম দিয়ে দিলাম, যে কোনো কিছু একটা বেসিক নাম দিয়ে দিলাম। এখানে বলতেছে কোন কান্ট্রিতে আমি কাজ করব, এখানে সব ধরনের কান্ট্রি আপনি পেয়ে যাবেন এখানে, জাস্ট বাংলাদেশ ছাড়া। তো বাংলাদেশে ভাই, এমনিতে আপনারা জানেন বাংলাদেশে অনেক ধরনের অবস্ট্রাগল আছে, বিশেষ করে পেপাল এন্ড আদার্স অনেক কিছু, হয়তো ফ্লো এখানে এই জন্য ফ্রিলি এই জিনিসগুলো ইন্টিগ্রেট করতে পারেন না, বাকি সবই পেয়ে যাবেন, বাহারাইন, উগান্ডা এন্ড আদার্স যত কান্ট্রি আছে দুনিয়াতে সব পেয়ে যাবেন। বাংলাদেশটা এখানে পাবেন না। এখানে আপনি অ্যাড্রেস দিতে পারেন, যে কোনো কান্ট্রি সিলেক্ট করে, লেটস আপনি কান্ট্রি সিলেক্ট করলেন কিছু একটা, ঘানা বা কিছু একটা ধরে নেন, ঠিক আছে? মোটামুটি সব কান্ট্রি আছে। তো র্যান্ডম যে কোনো দিতে পারেন, অথবা ইউনাইটেড স্টেট রাখতে পারেন। এখানে আপনাকে অ্যাড্রেস আর ডিটেলস দিতে হবে। এখানে আপনাকে কারেন্সি দিতে হবে। মোস্ট ওয়ার্ডলি কারেন্সির ক্ষেত্রে আপনি বিডিটি এন্ড বাংলাদেশি টাকার যে অপশনটা বিডিটি, এটাও পেয়ে যাবেন। এই যে বাংলাদেশি টাকা ঠিকই অ্যাকসেপ্ট করতে পারবেন, বাট বাংলাদেশে আপনি বিজনেস রান করতে পারবেন না। So, এই আর কি। তারপর বাংলাদেশে আসলে কেউ বিজনেস রান করতে চাইলে অ্যাটলিস্ট ওয়েব ফ্লোতে রান করবেন না, এটা অনেক এক্সপেন্সিভ, ঠিক আছে, আমাদের জন্য না বা আমাদের কান্ট্রির জন্য সুইটেবল না। সো এটা খুব একটা কনসার্নিং ফ্যাক্টর না। এখন এখানে স্টোরের কারেন্সি দিতে হবে, কোন কারেন্সিতে স্টোরটা চলবে, প্রোডাক্টগুলোতে কোন টাইপের কারেন্সি শো করবে, সেই ব্যাপারটা দিয়ে আপনি কন্টিনিউ করে দিলে আমার একটা সেভ হয়ে যাবে। এখানে আমাকে বলবো এগুলো দিতে হবে, সেগুলো দিয়ে আমাকে কন্টিনিউ করতে হবে। এই অ্যাড্রেসগুলো আমি পাবো কোথায়? আপাতত একটা ওয়েবসাইট আছে লিগালি এই ব্যাপারগুলো নেওয়ার জন্য, ফেক নেম জেনারেটর। সেটা অফিসিয়াল একটা ওয়েবসাইট, যেখানে আপনি লিগালি নিতে পারবেন। And যারা এখানে ইনফরমেশন দিয়ে রাখছে তারা নিজ ইচ্ছায় ইনফরমেশন গুলো দিয়ে রাখছে, আপনি চাইলে ইউজ করে যে কোনো কাজে লাগাইতে পারেন। আমি জাস্ট অ্যাড্রেস এখানে নিয়ে বসাই দিব। এই যে এখানে দেখেন, আপনি দেখবেন পোস্টাল কোড সবকিছু এখানে দেওয়া থাকবে, ঠিক আছে, বয়স এন্ড আদার্স সবকিছু, কার্ড নাম্বার, অল। আচ্ছা, সো আমি এখান থেকে আমার যে পয়েন্ট গুলো লাগবে, লাইক পোস্টাল কোড বা জিপ কোড যেটাকে বলে, এটা দিব, স্টেটটা দিব, দিয়ে আমি এখান থেকে কন্টিনিউ দিব। আমাকে ওয়ার্নিং দিবে, তারপর সেভ হয়ে যাবে। যদি একবারে না হয় আবার কন্টিনিউ ক্লিক করবেন, দুইবার ক্লিক করলে দেখবেন সেভ হয়ে গেছে। সব ঠিকঠাক থাকলে সেভ হয়ে গেল। তো ফার্স্ট স্টেপ দা, আমি যদি আবার স্টেপ গুলো দেখতে চাই, তাহলে কি করবো? আবার ই কমার্স অপশনে চলে যাব।
এইখানে স্টেপ, একটা স্টেপ ডান। এখানে নেক্সট স্টেপ হচ্ছে রিভিউ কারেন্সি সেটিং, মানে আপনার টাকাটা কিভাবে আসবে এন্ড আদার্স যে যাবতীয় ডিটেলস গুলো আছে যেগুলো, ঠিক আছে। এবং টাকাটা শো করবে কিভাবে এটা আপনি দেখাইতে পারেন। কাস্টমাইজ প্রাইস ফরম্যাটিং, প্রাইস ফরম্যাটিং এক এক দেশে এক এক রকম হয়। যেমন ইউনাইটেড স্টেটে প্রাইস ফরম্যাটিং হয় আগে হচ্ছে ডলার সাইন, তারপরে অ্যামাউন্ট, তারপরে ইউএসডি, এইরকম, এরকম হয় তাই না। বাংলাদেশের ক্ষেত্রে আবার কেমন, বাংলাদেশের ক্ষেত্রে আবার এরকম, এখানে টাকার সাইনটা হয়, ঠিক আছে। ধরুন টাকার সাইন ধরে নিলাম এটা আমি, তারপর লেখা থাকে টাকা, তাই না, এরকম থাকে। তো এক এক কান্ট্রিতে এক এক রকম থাকে, আপনি ওই অনুযায়ী কাস্টমাইজ করলে। এটা হচ্ছে স্যাম্বলটা, স্যাম্বলটা মানে হচ্ছে যে ডলার সাইন বা টাকার সাইন বা পাউন্ডের সাইন যেটা, এই যে এরকম, ঠিক আছে। সেটা হচ্ছে স্যাম্বল, এটা হচ্ছে অ্যামাউন্ট, এটা আপনি চাইলে আগে পরে করতে পারেন, যেমন এটাকে স্যাম্বলের জায়গায় কোড দিয়ে দিতে পারেন, ঠিক আছে। যেমন বাংলাদেশে এরকম হয় না, টাকা 150, তারপরে গিয়া সাইনটা থাকে, টাকার সাইনটা থাকে, ঠিক আছে। এই যে এটা সাইন, তাই না, বাংলাদেশি টাকার সাইন, এই আর কি। যাই হোক, এগুলো অটোমেটিকলি যা থাকে ওইটাই এনাফ, এটা খুব বেশি কাস্টমাইজ করার দরকার হয় না। তারপর পেমেন্ট গেটওয়েটা সেট আপ করতে হবে, ক্লায়েন্টের স্ট্রাইপটা এখানে কানেক্ট করে দিবে, এটা ক্লায়েন্ট করবে, ক্লায়েন্টকে জাস্ট দেখাই দিবেন এখানে ক্লিক করে। তারপর স্ট্রাইপটা লগ ইন করো, এখানে ক্লিক করে তোমার পেপালটা লগ ইন করে অ্যাক্সেস দিয়ে দাও, যাতে করে ওইখানে যখন যদি পেমেন্ট করে সরাসরি পেমেন্টটা ওইখানে সে ক্লায়েন্ট রিসিভ করতে পারে। তারপর যেটা আছে চেক আউট, চেক আউটটা অন করার জন্য প্রিমিয়াম প্যাকেজ নিতে হবে, অফকোর্স প্রিমিয়াম প্ল্যান নিতে হবে, অ্যাড হোস্টিং। সো আচ্ছা, এখানে লগ আউট হয়ে গেছে সামহাও। জানি। ঠিক আছে, এই সাইটে আসলে প্ল্যান অপশনে গেলে এই যে দেখেন প্ল্যান আছে। নর্মাল যে কোনো ওয়েবসাইটের জন্য এটা ক্লায়েন্ট নিবে, এটা বছর, এক বছরে পুরোটা পেমেন্ট করলে 14 করে পড়বে মান্থলি। আর যদি শুধু মাসে মাসে পে করতে চায়, প্রতি মাসে $18 করে তাকে পে করতে হবে। আচ্ছা, তারপর আছে হচ্ছে সিএমএস, যদি ব্লগ থাকে, ব্লগ পেজ থাকে, ব্লগের কন্টেন্ট থাকে, তাহলে তাকে এই প্যাকেজ নিতে হবে মাস্ট বি। আর যদি হয় সে বিজনেস রিলেটেড, হাই ট্রাফিক, প্রচুর ট্রাফিক আসে, অনেক বড় ওয়েবসাইট, যেটা রেয়ার কেস, এটা রেয়ার কেস, 100-150 পেজ হইলে তার ওয়েবসাইটের জন্য এটা ঠিক আছে, ঠিক আছে। বাট নর্মালি যে কোনো ক্লায়েন্টের জন্য এই প্যাকেজটাই এনাফ। এখানে যা পাবে তাই সব। শুধুমাত্র যদি কেউ ব্লগ রান করতে চায়, তার ব্লগ পেজ থাকে, সে হয়তো ব্লগ আপলোড করবে এই রিলেটেড কিছু হইলে, তাহলে এটাতে যাবে, এই হচ্ছে ব্যাপার। ক্লায়েন্টকে এটা দেখাই দিলে বা স্ক্রিনশট দিয়ে আপনি দেখাই দিবেন দিয়ে এখানে। এই ক্ষেত্রে ক্লায়েন্ট কিছু কনফিউজিং হয়, কারণ ওদের কিছু কনফিউজিং পার্ট আছে, যেমন ধরেন হচ্ছে দেখো ওয়ার্ডস, একটু দেখো। মিউট রাখতে হবে। এখনো যদি নয়েজ আসে আপনাদের মাইক থেকে তাহলে কেমন হবে? আচ্ছা, তো এখানে কিছু কনফিউজিং পার্ট হচ্ছে, সর্বপ্রথম এই যে এখানে একটা কনফিউজিং পার্ট, সেটা হচ্ছে একবারে বাইরে থাকা অবস্থায় যদি প্ল্যানের মধ্যে যায় ক্লায়েন্ট, সাইটে না ঢুকে, তাহলে দেখেন এখানে প্ল্যানগুলো দেখাচ্ছে আবার ডিফারেন্ট। এই প্ল্যানগুলো হচ্ছে টিম নিয়ে কাজ করার জন্য, মানে আপনার সাইটে ডেভেলপার হায়ার করবেন, আপনার সাইটে ফ্রিল্যান্সার হায়ার করবেন, তাদেরকে হায়ার করার জন্য যেগুলো নিতে হয়, ঠিক আছে। ক্লায়েন্ট কিন্তু আপনাকে এমনিতে নর্মালি ইনভাইট করতে পারবে না। ক্লায়েন্ট কি করতে হয়, ক্লায়েন্টের লগ ইন অ্যাক্সেস আপনাকে দিতে হবে। কারণ আপনাকে লগ ইন অ্যাক্সেস ক্লায়েন্ট দিবে কিনা, যেমন আমার কাছে এখনো প্রায় ধরেন 100-র কাছাকাছি সাইটের ক্লায়েন্টের লগ ইন অ্যাক্সেস এখনো আছে, যেগুলো হয়তো আমি পাস্টে কখনো কাজ করছি, বর্তমানে কাজ করতেছি এরকম। কেউ হয়তো পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছে, বাট যারা এখনো চেঞ্জ করেন এরকম প্রায় 100-র কাছাকাছি সাইটের লগ ইন অ্যাক্সেস আছে। এখন এরা কি সবাই আমাকে দিছে? না, অনেক প্রজেক্ট আছে এরকম যে যারা আমাকে লগ ইন অ্যাক্সেসটা দিতে চায় নাই, বলছে যে তোমার ইমেল দাও, ইনভাইটেশন দেবো, কিন্তু ইমেলে ইনভাইটেশন দিলে আপনি এটা অ্যাকসেপ্ট করতে পারবেন না। দুইটা দিক লাগবে, ইদার ক্লায়েন্টের ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেস হচ্ছে যেখানে সে মানুষটাকে রাখে, ধরেন টেবিল, একটা টেবিল, একটা মিনিট, ঠিক একটা মিনিট একটু বুঝাই ব্যাপারটা। আচ্ছা দেখেন, ক্লায়েন্টের সাইট, হ্যাঁ,
এসে ক্লায়েন্টের সাইড। এখন ক্লায়েন্টের সাইট আপনি যদি অ্যাক্সেস করতে চান, ধরেন আপনাকে একজন ফ্রিল্যান্সার আপনি, ঠিক আছে, একজন ফ্রিল্যান্সার, ওকে। ক্লায়েন্ট আপনাকে যদি অ্যাক্সেসটা দিতে চায়, একটা অপশন হচ্ছে সরাসরি আপনাকে লগ ইন অ্যাক্সেসটা দিয়ে দিল, ওকে। ফ্রিল্যান্সারকে ডিরেক্ট লগ ইন অ্যাক্সেস ধরেন দিয়ে দিল, এটা একটা অপশন হইতে পারে, ঠিক আছে। বাট এটাতে সবাই রাজি হবে না। অনেক ক্লায়েন্ট কি বলবে, অনেক ক্লায়েন্ট বলবে তোমার ইমেল দাও, ইমেলে আমি অ্যাক্সেস দিব, ঠিক আছে। তো ক্লায়েন্ট বললো, ইমেল চাইলো আপনার কাছে, ঠিক আছে। এই প্রসেসটা ক্লায়েন্ট ফলো করলো না, ক্লায়েন্ট বললো ইমেল দাও, ইমেলে ইনভাইটেশন দিব। সেই ইমেলে ইনভাইটেশন দিবে, ঠিক আছে, বাট আপনার কাছে যখন ইনভাইটেশনটা আসবে, আপনি এটা অ্যাকসেপ্ট করতে পারবেন না। কেন পারবেন না, এইটা আমি দেখাচ্ছি। আমি আমার কিছু সাইট দেখাইলে বুঝতে পারবেন, বা কিছু ইমেল দেখাই যেগুলোতে ক্লায়েন্ট আমাকে ইনভাইটেশন দিয়ে দিছে, বাট আমি এটা অ্যাকসেপ্ট করতে পারি না, কারণ আমার তখন প্রিমিয়াম অ্যাক্সেস ছিল না। এই যে দেখেন, ক্লায়েন্ট আমার ইনভাইটেশন পাঠাইছে, তাই না? কি গট অ্যান ইনভাইটেশন, কারো একটা সাইটে আমাকে ইনভাইটেশন। আমি যদি এটা অ্যাকসেপ্ট করতে যাই, আমি অ্যাকসেপ্ট করতে গেলে সে আমাকে বলবে এটা অ্যাকসেপ্ট করার জন্য তোমার যথেষ্ট খালি জায়গা নাই, তুমি যে অ্যাকসেপ্ট করবা তোমার সিট খালি নেই। সিট কি জিনিস, আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকা লাগবে অ্যাকসেপ্ট করার জন্য। ইনভাইটেশন অ্যাকসেপ্ট করার জন্য আপনার কি থাকা লাগবে, প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকা লাগবে, ঠিক আছে। আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকা লাগবে। ফ্রিল্যান্সারের প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে, তো ফ্রিল্যান্সার প্রিমিয়াম অ্যাকাউন্ট কেমন, মানে আপনি কাজ করেন, ধরুন অনেকে নেবেন ফ্রিল্যান্সার ফ্লো প্ল্যান, এইটা আপনার কিনা থাকা লাগবে। নিচে ওদের এই ইগুলা, এই জিনিসগুলো অনেক কনফিউজিং, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি না বুঝাইলে বুঝবেন না। ওরা এই লেআউটটা বারবার চেঞ্জ করে, খুবই ইরিটেটিং একটা ব্যাপার। এখন এটা এই অপশনটাই বের করা যাচ্ছে না, ওয়ার্ড স্পেস আর কি। আচ্ছা, সো এখন বাকি হচ্ছে, ধরেন আপনার ওই এই প্রিমিয়াম অ্যাকাউন্টটা আপনার নেওয়া থাকলো, ঠিক আছে। প্রিমিয়াম অ্যাকাউন্ট নেওয়া থাকলে আপনার ক্লায়েন্ট ইনভাইটেশন দিলে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন, এটা একটা অপশন। এখন আপনি যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট না নেন, তাহলে আপনাকে অ্যাড করার জন্য ক্লায়েন্টের প্রিমিয়াম অ্যাকাউন্ট নিতে হবে। সেটা হচ্ছে সাইট প্রিমিয়াম হইলেই হবে না, এটা আবার আলাদা প্রিমিয়াম সিস্টেম। সেটা কি, সেটা হচ্ছে এই যে ওয়ার্ক স্পেস প্রিমিয়াম, ঠিক আছে। ওয়ার্ক স্পেস কি, যেখানে এই সাইটটা থাকবে, এই সাইটটা তার সাইটটা যেই বোর্ডের ভিতরে থাকবে, মানে যেখান থেকে জাস্ট সহজ ভাষায় বুঝেন, এগুলো হচ্ছে সিট, যেখানে সে অ্যাড করতে পারবে। মানে মানুষ অ্যাড করার জন্য
ক্লায়েন্টকে একটা হচ্ছে সাইটের তো প্রিমিয়াম নিবেই, সাইটটা তো প্রিমিয়াম নিবেই, সেটা হচ্ছে সাইট রান করার জন্য। আর সাইডে মানুষকে দিয়ে কাজ করানোর জন্য তাকে আরেক ধরনের প্রিমিয়াম নিতে হবে। ঠিক আছে, এই ব্যাপারটা বুঝছেন? জি ভাইয়া। সো এখন ওই প্রিমিয়াম অ্যাকাউন্ট কোনটা? এই যে এটা ফ্রিল্যান্সার প্রিমিয়াম অ্যাকাউন্ট বা ওয়ার্ক স্পেস যেটাকে বলতেছে ওরা। সো এটা যদি নাও থাকে, তাহলে ক্লায়েন্ট আপনাকে ইনভাইটেশন দিলে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। অ্যাকসেপ্ট করলেই দেখবেন যে আপনার এখানে এই যে এখানে ওয়ার্ক স্পেস অ্যাড হয়ে গেছে। মানে আমার একটাই ওয়ার্ক স্পেস যেখানে আমি সাইট করতেছি। তো ক্লায়েন্টের ওয়ার্ক স্পেস থাকলে ওখানে ক্লিক করলে ক্লায়েন্টের সাইটগুলো আপনি দেখতে পারবেন, মানে ক্লায়েন্টের সাইটের অ্যাক্সেস পেয়ে গেলেন আপনার ইমেলের মাধ্যমে। আবার ফিউচারে চাইলে আপনাকে রিমুভ করে দিল, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, এই যে দেখেন এখানে দেওয়া আছে আনহোস্টেড পেজ সাইট, কয়জন মানুষকে অ্যাড করতে পারবে, দুইজন ফ্রিল্যান্সারকে সে এট এ টাইম সাইটে অ্যাক্সেস দিতে পারবে। আচ্ছা, এটা যদি ক্লায়েন্ট কিনে। আর যদি ক্লায়েন্ট না কিনে, আপনি ধরেন বিভিন্ন ধরনের অনেক ক্লায়েন্টের কাজ করেন, তাহলে আপনার কিনে নিতে হবে যেটা ফ্রিল্যান্সার $16 মান্থলি, যদি পুরো বছরের জন্য একবারে পেমেন্ট করেন। আর যদি না করেন, তাহলে প্রতি মাসে $24 করে ফ্লোকে দিতে হবে, তাইলে আপনি ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিতে পারবেন। বুঝতে পারছেন? এখন এইটা কিছু প্ল্যাটফর্ম আছে যারা এটা প্রোভাইড করে, তাদের হয়তো বা বিভিন্ন ধরনের প্রোমো কোড বা বিভিন্ন কিছু থাকে, এটা দিয়ে হয়তো বা এই পুরো বছরে কয়েক হাজার টাকা দিয়ে তারা হয়তো বা অ্যাক্সেস দিতে পারে, অনেকে আছে এরকম। সো এটা দিয়ে আপনি এটা যদি নিতে পারেন, তাহলে ক্লায়েন্টকে এখন আপাতত দরকার নেই। আপাতত জাস্ট এই যে সুইচ টু ফ্রিল্যান্সার, এখান থেকে সুইচ টু ফ্রিল্যান্সার হয়ে গেলে আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট হয়ে গেলো, যেটা প্রিমিয়াম। বর্তমানে আপনি এটাতে আছেন, এই প্রিমিয়ামটা নিলে আপনি ইনভাইটেশন অ্যাকসেপ্ট। আর যদি অনেক বেশি সাইট হয়, ধরেন প্রতিদিন আপনার হিউজ পরিমাণ সাইট আসে বিভিন্ন ধরনের, তাহলে আপনাকে এটা নিতে হবে এজেন্সির জন্য আর কি। তাহলে আপনার এই এজেন্সির মাধ্যমে যাদেরকে অ্যাড করবেন, আপনাকে কেউ কোনো ক্লায়েন্ট যদি অ্যাড করে, সবাই তার অ্যাকাউন্ট থেকে ওই সাইটগুলো দেখতে পারে, যেটা কমপ্লেক্স একটা ব্যাপার, এটা স্কিপ করেন, এটাই জাস্ট দরকার আপনাদের। So, আপাতত এটা কেনার দরকার নেই, আপাতত ক্লায়েন্টের কাছে ডিরেক্ট লগ ইন অ্যাক্সেস নিয়ে কাজ করবেন। একটা সময় স্টেবল পজিশনে গেলে তখন হয়তো বা মান্থলি এই প্যাকেজটা নিয়ে নিলেন আর কি। সেটা হচ্ছে ওয়েবফ্লো একটা খুবই খুবই কনফিউজিং একটা সিস্টেম, তারা এই জিনিসটা স্মুথ না করলে তাদের এটা ফিউচারের জন্য খুব একটা ভালো জিনিস না। কারণ উইক্স এত বড় একটা প্ল্যাটফর্ম, তারপরেও কিন্তু তারা কি করছে, ডিরেক্ট আপনার ইমেল দিবেন, ক্লায়েন্ট আপনাকে ইনভাইটেশন দিবে, আপনি অ্যাকসেপ্ট করে কাজ করা স্টার্ট করতে পারবেন। ঠিক আছে, আমি যদি আমার অ্যাকাউন্ট গুলো দেখাই, আমার কয়েকটা অ্যাকাউন্ট আছে, যে এই চারটাতে অ্যাকাউন্ট আছে, প্রত্যেকটা যদি আপনি যান, আপনি দেখবেন বিভিন্ন ধরনের ওয়ার্কস্পেস আছে, এই যে ক্লায়েন্ট গুলো আমাকে দেখেন, ওগুলা কাজ চলতেছে রানিং যেগুলো। ঠিক আছে, এই যে এগুলো ক্লায়েন্টের প্রিমিয়াম সাইট। ঠিক আছে, এগুলো এগুলো কি, এগুলো কিন্তু আমার সাইট না, ক্লায়েন্ট আমার ইনভাইট করছে আমার ইমেলে। ঠিক আছে, যেগুলো কাজ চলতেছে রানিং এগুলো সব, বুঝতে পারছেন? আর কাজ শেষ হয়ে গেলে ক্লায়েন্ট আমাকে রিমুভ করে দিবে যখন এটা রান হয়ে যাবে। এই সাইটটাই যে ওই দিন লাইভে করে দেখাইলাম, তারা লাইভ দেখছেন, তারা বলতে পারবেন। সো ওয়েবফ্লোতে জাস্ট আপনার ইমেল দিয়ে দিবেন, সে আপনাকে ইনভাইট করবে, অ্যাকসেপ্ট করবেন, দেখবেন সাইট এখানে চলে আসছে। আর আপনি সাইটটা এডিটে গিয়ে আপনার মতো আপনি এডিট করতে পারবেন। পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। যদিও এই ব্যাপারটা বোঝানোটা আমার টপিকের অন্তর্ভুক্ত না বা আমার দায়িত্ব ছিল না, তারপর আমার মনে হলো যে আপনাদের এই ব্যাপারটা বোঝা উচিত। এটা বুঝতে গেলে বছরকে বছর লেগে যাবে এই যে ব্যাপারগুলো ক্লিয়ার হইতে। আমি যতটুকু পসিবল ট্রাই করলাম কিন্তু বোঝানোর জন্য, এই আর কি। এখন আমরা যে পয়েন্টে ছিলাম, আমরা একটা সাইট করতেছিলাম, ই কমার্স সাইট। লোড হোক। অলরাইট। সো এখন আমাদের সাইটে আমরা আবার ই কমার্সে চলে যাই। এই যে ই কমার্স, ই কমার্সের সেকেন্ড স্টেপ হচ্ছে এই যেগুলো করার পরে এখানে আসবে হচ্ছে প্রোডাক্ট অ্যাড করা, আমাদের কাজ যেটা। প্রোডাক্ট অ্যাড করতে চাইলে আমি এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্ট দিব।
এই এখানে দেখেন প্রোডাক্টের নাম, স্ল্যাগ, ডেসক্রিপশন, ক্যাটাগরি, তারপর হচ্ছে ইমেজ, আর কিছু ইমেজ, প্রাইস, এসকিইউ যেটা হচ্ছে ইউনিক নাম্বার একটা প্রোডাক্টের জন্য, ট্যাক্স কি পরিমাণ কাটবে, মানে কি প্রোডাক্ট আপলোড করতেছি ওইটার উপর তো ট্যাক্স কাটে। ধরেন বইয়ের উপর এক ধরনের ট্যাক্স কাটে, মোবাইল ফোন এই জাতীয় জিনিসপত্রের জন্য এক ধরনের ট্যাক্স কাটে, এক একটা তো এক এক রকমের, তাই না? সব জায়গাতেই। সো এটা হচ্ছে আপনার প্রোডাক্টে ওই ধরনের জিনিসপত্র আপনার ধরাই দিতে হবে এই এখান থেকে, ঠিক আছে? এখন তারপরে কি হলো, ইনভেন্টরিতে কতগুলো প্রোডাক্ট আছে ট্র্যাক করবে কিনা, এটা হচ্ছে ধরেন আপনার যদি ফিজিক্যাল প্রোডাক্ট হয় তাহলে তো ইনভেন্টরিতে কতগুলো প্রোডাক্ট আছে এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। ধরেন আপনি আহ লেটস সে ম্যাকবুক সেল করেন, হ্যাঁ? তো ওই মডেলের ম্যাকবুক আছে 10টা। এখন যদি আপনার অর্ডার পড়ে যায় 40টা, বাকি 30টা কোত্থেকে দিবেন আপনি, তাই না? সো হয়তো 10টার বেশি আর আসবেও না আপনার, ঠিক আছে? অফ হয়ে গেছে, এটা প্রোডাক্টই অফ, জাস্ট 10টা প্রোডাক্ট আছে, তাহলে তো অবশ্যই আপনার ইনভেন্টরি ট্র্যাক করা লাগবে যে 10টা প্রোডাক্টের অর্ডার হয়ে গেলে আর যাতে অর্ডার না পড়তে, আর যাতে অর্ডার কেউ প্লেস করতে না পারে। তাহলে ট্র্যাক ইনভেন্টরি দিয়ে এরকম লিখে দিবেন কয়টা প্রোডাক্ট আছে আপনার কাছে। আর যদি মনে হয় যে না, অনলাইনের কোনো একটা প্রোডাক্ট বা অনলাইনের কিছু একটা, আপনি আনলিমিটেড অর্ডার কেউ দিলেও আপনার কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখান থেকে ট্র্যাক ইনভেন্টরি না দিলেও আপনার সমস্যা নেই। শিপিং করা লাগবে কিনা, দুই ধরনের প্রোডাক্ট, একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট আর একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট যেগুলো, এগুলো কিন্তু শিপিং করা লাগে না, ডিজিটাল প্রোডাক্ট অনলাইনে পাঠিয়ে দেওয়া যায়। আর যেগুলো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, লাইক আইফোন ধরেন, তারপরে ধরে নেন আহ আপনার কোনো একটা লাক্সারি প্রোডাক্ট, বা ধরেন আপনার ইলেকট্রিক্যাল অ্যাপিয়ারেন্স, ধরেন আপনার বাসার জন্য ফ্যান, এসি, এগুলো কি, এগুলো হচ্ছে শিপিংটা রিকোয়ার্ড, তাই না? পাঠাইতে হয়। একটা বইও যদি হয় তাও কি করতে হয়, এটা পাঠাইতে হয়। অনলাইনে তো আর এটা হচ্ছে ডাউনলোড করতে পারবে, ব্যাপারটা এরকম না। তাহলে কি করতে হবে, রিকোয়ার্ড শিপিং তখন দিয়ে দিতে হবে। যদি রিকোয়ার্ড শিপিং হয়, পাঠাইতেই যদি হয়, তাহলে তো এই প্রোডাক্ট গুলো অবশ্যই ডিপেন্ড করবে কিসের উপরে, ওজন কতটুকু, তাই না? তারপর উচ্চতা কতটুকু, তারপর অনেক প্রোডাক্ট হতে হবে হালকা বাট অনেক বড়, ঠিক আছে? হয়তো বা দেখা গেল বিশাল বড় একটা বেলুন, বিশাল বড় একটা আহ ধরে নেন টেম্পোরারি সুইমিং পুল। এখন সেগুলো কি, এগুলো কিন্তু অনেক বড় একটা ব্যাপার স্যাপার, তাই এগুলোর ওজনও থাকা লাগবে, হাইট ওয়েট এগুলো আপনার জানা থাকা লাগবে, যাতে যখন শিপিং করতে পাঠাবেন তখন তাদেরকে ডিটেলস বলতে চাইলে আপনি জাস্ট দেখে বলে দিবেন যে এই ডিটেলস, এই প্রোডাক্টের এন্ট্রি দিয়ে দিবেন, তারা এসে ওই অনুযায়ী নিয়ে যাবে, ওই অনুযায়ী আপনাকে চার্জ করবে, শিপিং চার্জ। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এখন দুনিয়ার সব প্রোডাক্ট কি এই ফর্মে যে এইটুকু ইনফরমেশন দেওয়ার অপশন আছে, এতটুকু দিয়ে দুনিয়ার সব প্রোডাক্ট কি আপলোড করা সম্ভব? কিছু কিছু প্রোডাক্ট কি এর থেকে বেশি ডিটেলস থাকতে পারে না? হ্যাঁ, পারে ভাইয়া। ধরেন একটা গাছের ওয়েবসাইট, আপনি গাছ বিক্রি করেন, তো ওই গাছের কি জাত, বা ওই গাছটার ধরেন আরো কোনো ডিটেলস আপনি রাখতে পারেন, যে গাছটা কতদিন আগে হচ্ছে গাছটা কলম থেকে উঠানো হয়েছে বা কি হয়েছে, এরকম কিছু। ধরেন আইফোন, বা ধরে নেন আপনার কোন একটা অ্যান্ড্রয়েড ফোন, এটা র্যাম কত জিবি, এই ডিটেলসটা আপনি চাচ্ছেন যে এক একটা ফোনের এক এক রকম এগুলো অপশন থাকবে। এইগুলা তো আর এখানে দেওয়ার অপশন নাই, তাহলে কি করতে পারি? যদি প্রোডাক্টে এক্সট্রা ফিল্ড দরকার হয়, আইডিয়া করেন, আপনারা শিখছেন অলরেডি। ব্লগে কি করছিলেন যদি কোনো ফিল্ড না থাকে? অ্যাড করছিলাম প্লাস দিয়ে। হ্যাঁ, এই যে এখান থেকে টেমপ্লেটটা এডিট করে ফর্মটাতে নতুন ফিল্ড অ্যাড করছিলেন না, এইখানেও তাই। আপনি কি করতে হবে, আপনার যেই ধরনের ফিল্ড লাগবে ওই ফিল্ডগুলো অ্যাড করে নিতে হবে, বুঝছি এবার? ধরেন আপনার প্রোডাক্টের মধ্যে একটা ইন্ট্রো ভিডিও থাকে, বা প্রোডাক্টের একটা রিভিউ ভিডিও আপনি চান প্রত্যেকটা প্রোডাক্টেই, তাহলে কি একটা ফিল্ড থাকা লাগবে? কি ফিল্ড? ভিডিও আপলোডের একটা ফিল্ড থাকা লাগবে প্রত্যেকটা প্রোডাক্টে, ভিডিও রিভিউ বা প্রোডাক্ট রিভিউ, তাই না? ধরেন আপনার প্রত্যেকটা প্রোডাক্টের কত জিবি র্যাম আছে, এইটা আপনি চান যে প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা, এটা আপনি আপলোড করবেন। তাহলে কি হবে, অ্যাড নিউ ফিল্ডে ক্লিক করে এখান থেকে কি করতে হবে, র্যাম, এরকম একটা ফিল্ড রাখতে হবে যে র্যাম। তো সেখানে প্রত্যেকটা প্রোডাক্টে আলাদা আলাদা র্যাম দিয়ে দিবে, ব্যাপারটা বুঝছি? সো আমরা ধরেন ফোন অ্যাড করব, ঠিক আছে? এখানে ক্লিক করলাম,
ধরেন আমরা আমাদের যে সিঙ্গেল লাইন প্রোডাক্ট বা কিছু একটা আমরা অ্যাড করতে যাচ্ছি, ধরে নেন আমরা নিব হচ্ছে সিলেক্ট অপশন, আমরা দিলাম র্যাম। আমাদের প্রোডাক্টে র্যামের একটা অপশন আছে, তো আমরা এখান থেকে অপশন অ্যাড করব 1 জিবি, 2 জিবি। তাহলে কি হবে, প্রোডাক্ট আপলোডের সময় আমি এখান থেকে ইজিলি সিলেক্ট করতে পারবো 3 জিবি, 4 জিবি। বুঝছে এবার? এখন প্রত্যেকটা প্রোডাক্ট আপলোডের সময় আমাকে এই ফিল্ডটা দেখাবে। এখন দেখেন আমি যদি প্রোডাক্ট অ্যাড করতে যাই, এখানে আমাকে অপশন দেখাবে কি, সিলেক্ট র্যাম। আচ্ছা, এখানে দেখাচ্ছে না, এটারও কারণ আছে। দেখেন আমি যদি এখানে যাই, আমার প্রোডাক্টের টাইপ কি, ফিজিক্যাল। প্রোডাক্টের আবার টাইপ আছে কিছু, ঠিক আছে? যখন আপলোড করবেন এটা সিলেক্ট করে দিবেন। ফিজিক্যাল প্রোডাক্ট আপলোড করার জন্য এক ধরনের ফর্ম, তারপর ডিজিটাল প্রোডাক্ট আপলোডের জন্য এক ধরনের, কারণ ফিজিক্যাল প্রোডাক্টে যেই ডিটেলস গুলো লাগবে, ডিজিটাল প্রোডাক্টের ডিটেলস গুলো আর ফিজিক্যাল প্রোডাক্টের ডিটেলস গুলো তো সেম না। ফিজিক্যাল প্রোডাক্টের ডিটেলস গুলো ডিফারেন্ট টাইপের ডিটেলস আপলোড করতে হয়, ডিজিটাল প্রোডাক্টের ডিফারেন্ট গুলো। আর সার্ভিস আবার আর ডিফারেন্ট সার্ভিস বলতে ধরেন এসি ক্লিনিং, তারপরে ধরেন ওয়েবসাইট ডিজাইন, তারপরে ধরে নেন কনসালটেন্সি, এগুলো কি সার্ভিস। তো সার্ভিসের আবার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ, টাইম থাকে, এটা থাকে, বুকিং এর ব্যাপার থাকে, অনেক কিছু থাকে। আর অ্যাডভান্স হচ্ছে মিক্সড, সার্ভিস এন্ড প্রোডাক্ট মিশায়া, সার্ভিস প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্ট সবকিছু মিশায়া হইতে পারে। সো মিক্স, বা সব ধরনের প্রোডাক্ট যেখানে সাপোর্ট করে সেটা। আচ্ছা, সো আমি এখন যদি একটা প্রোডাক্ট আপলোড করি, আমার এখানে র্যাম যে অপশনটা আমরা নতুন অ্যাড করলাম ওই অপশনটা এখানে থাকার কথা। আমরা একটু দেখি ওটা কোথায় শো করতেছে। একটু দেখি সেভ হয়েছিল কিনা। ওটাকে সেভ করি নাই, আমরা মনে হয় সেভ করি নাই। এখান থেকে সেভ ফিল্ড দিতে হবে, দেন এখান থেকে সেভ কালেকশন দিতে হবে। আচ্ছা, এইবার ট্রাই করি। এই যে সিলেক্ট টাইম, ঠিক আছে? প্রত্যেকবার প্রোডাক্ট আপলোডের সময় এরকম শো করবে। আমি আমার মতো করে ওই প্রোডাক্টের যেটা আছে ওটা সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট না করি সেটাও পারি, কারণ এখানে কোনো স্টার সাইন নেই, মানে এটা কি ম্যান্ডেটরি না। বাট প্রাইসটা কি ম্যান্ডেটরি, মাস্ট বি দিতে হবে। নেমটা কি ম্যান্ডেটরি, মাস্ট বি রিকোয়ার্ড। জি দিতে ভাইয়া। হবে, রিকোয়ার্ড। সো এই হচ্ছে ব্যাপার, এটা প্রোডাক্ট আপলোডের ব্যাপার। এখন প্রোডাক্টের বাকি এখন ডিটেলস দিয়ে আপনি আপলোড করে দেন, ইজি অ্যাজ দ্যাট। সো আমি কিছু ডেমো প্রোডাক্ট নিয়ে নিব আপাতত, সময় বাঁচানোর জন্য। আপনারা নিজেরা প্রোডাক্ট আপলোড করে এই ব্যাপারটা কনফার্ম হবে। অনলাইনে যে কোনো একটা সাইট থেকে আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে আপলোড করবেন। আপলোড করার সময় কিছু একটা প্রোডাক্টের লেখা কপি করে আনছেন, এখন দেওয়ার মতন অপশন নাই, ফিল্ড নাই। তাহলে কি করবেন, এখানে থেকে এডিট করে ওই ফিল্ডটা যাতে দেওয়া যায়, ওই ডাটাটা যাতে দেওয়া যায় ওইরকম একটা ফিল্ড অ্যাড করে নিব, ঠিক আছে না? জি ভাইয়া। তো ক্লায়েন্টের কাজের সময় সেম কাজটাই করব। আচ্ছা, আমি ধরেন এখান থেকে 15টা প্রোডাক্ট নিয়ে নিলাম। তো সে কি করবে, ফিল্ড অনুযায়ী কিছু ডেমো ডাটা অ্যাড করে দিবে আমাকে। এই অ্যাড করে দিছে, দেখেন র্যামটাও অ্যাড করে দিছে, এক একটাতে এক এক রকম প্রাইস অ্যাড করে দিছে এন্ড আদার্স। আচ্ছা, এই প্রোডাক্ট গুলা এক একটা প্রোডাক্ট এক একটা ক্যাটাগরি হওয়ার কথা, ঠিক আছে না? আমাদের কোনো ক্যাটাগরি সে সিলেক্ট করে নাই, কারণ কি আমরা এখনো কোনো ক্যাটাগরি অ্যাডই করি নাই। তো আপনি কি করবেন, এখান থেকে প্লাস দিয়ে দিয়ে ক্যাটাগরিতে আর ফিল্ড অ্যাড করবেন। যদি ক্যাটাগরিতে যদি মনে হয় যে কোনো এক্সট্রা ফিল্ড লাগবে আর কোনো ডিটেলস লাগবে, এখানে জাস্ট ক্যাটাগরির নাম দেওয়া, নাম
প্রোডাক্ট অ্যাড করা। আর কিছু নেই, সিম্পল। আপনি চাইলে এটার জন্য আলাদা ফিচার ইমেজ রাখতে পারেন। ধরেন মোবাইল ক্যাটাগরি, ধরে নেন ডিফারেন্ট ডিফারেন্ট বুকস ক্যাটাগরি, বুকস ক্যাটাগরিতে একটা সুন্দর বইয়ের ছবি থাকবে এরকম। আপনি চাইলে ওটা করে নিতে পারেন। আমি 5টা ক্যাটাগরি অ্যাড করে নিই। 5টা ক্যাটাগরি অ্যাড করে ফেললাম ডেমো। আর এখান থেকে প্রোডাক্ট গুলো ফেলে দিয়ে নতুন করে আবার অ্যাড করি, যাতে ক্যাটাগরি সহ আসে। এবার যে প্রোডাক্ট গুলো আসবে, যেহেতু ক্যাটাগরি পাবে সে ক্যাটাগরি গুলো অ্যাড করে ফেলবে। এই যে ঠিক আছে। এখন যদি আমি যাই ভিতরে, আচ্ছা ক্যাটাগরি মনে হয় না অ্যাড করছে। অ্যাড করার কথা, সামহাও করে নাই হয়তো। আচ্ছা আমরা তাহলে একটা কাজ করি। ক্যাটাগরি ভাইয়া প্রোডাক্টে সিলেক্ট করে দিতে হবে না, তাহলে শো করবে নাকি? হ্যাঁ বাট আমি যখন ডেমো নিচ্ছি, ডেমো এটা জি। অটোমেটিক ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়ার কথা। আমি হয়তো আচ্ছা। ম্যান্ডেটরি দেই নাই দেখা হয়তো। জি ক্যাটাগরিটাকে ভাই। একটা কাজ করি, ম্যান্ডেটরি দিয়ে ট্রাই করি, তাহলে সে দিয়ে নিবে। তারপরে সে দিচ্ছে কি দিচ্ছে না এটা খুব একটা বিগ ডিল না। কারণ আমরা তো সেই ক্ষেত্রে আমরা তো ডেমো প্রোডাক্ট নিবো না, আমরা নিজেরা প্রোডাক্ট আপলোড করবো অলওয়েজ। জি, আমরা প্রোডাক্ট করার সময় সিলেক্ট করে দেবো ক্যাটাগরিটা, তাহলেই হ্যাঁ, হবে। অপশনস মাল্টি রেফারেন্স। তো ভাই সাব ক্যাটাগরি বানানো যাবে না? হ্যাঁ হ্যাঁ, সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি বানানো যাবে, সেক্ষেত্রে আরেকটা ক্যাটাগরি কালেকশন বানাইতে হবে। আরেকটা কালেকশন বানাইতে হবে যেটা সাব ক্যাটাগরি, সেই ক্যাটাগরি থেকে ওই ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে এরকম আর কি। ঠিক আছে, সাব ক্যাটাগরি বলতে আপনি মাল্টিপল ক্যাটাগরি অ্যাড করলেন। ঠিক আছে, বা ট্যাগ অ্যাড করতে পারেন, আর একটা নতুন কালেকশন নিতে পারেন, সেটার নাম থাকবে ট্যাগ। ওখানে কিছু ট্যাগ অ্যাড করে দিবেন। যেখানে এসে ওই এখানেও একটা রেফারেন্স অ্যাড করে দিবেন, মাল্টি রেফারেন্স বা রেফারেন্স। দেন ক্যাটাগরিতে অ্যাড করবেন, ওই রেফারেন্সে অ্যাড করবেন। দেন ওই অনুযায়ী প্রোডাক্টে আপনি শো করতে পারেন আপনার ওয়েবসাইটে। ঠিক আছে, একবার ডিজাইন করলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সবার কিছু ক্যাটাগরি ধরাই দিই। আচ্ছা আমাদের ক্যাটাগরি গুলো আমরা অ্যাড করে দিলাম। এটা আমাদের ডিজাইন করার সময় কাজে লাগবে। আচ্ছা এখন আমরা আজকে একটা শপ পেজ তৈরি করব। আমরা তো একটা ওয়েবসাইটে মাল্টিপল পেজ কিভাবে নিতে হয় এটা আপনাদের দেখাই দিছি, তাই না? জি ভাইয়া, দেখাইছি। ওকে, সো আমার লাগতেছে না, আমি জাস্ট এই পেজটাকে সব হিসেবে কনভার্ট করে ফেলবো। আপনারা শুরুতেই প্রজেক্ট করার আগে ওরকম কিছু টেমপ্লেট চুজ করে রাখবেন যেগুলোতে মাল্টিপল পেজ আছে, ওইটা নিয়ে দেন স্টার্ট করবেন। আচ্ছা, এখানে সব
পেজ। ওই তিন জায়গাতে চেঞ্জ করতে হয় একটা কিছু রিনেম করতে হইলে। আচ্ছা, এখন আমি এগুলো ফেলে দিই। আমি এখানে ধরে নেন একটা সেম কালেকশন লিস্টে নিতে হবে, একই কাজ। এবার জাস্ট কালেকশন লিস্টের জায়গায় ই কমার্সের প্রোডাক্ট ধরাই দিব। প্রোডাক্ট ধরাই দিয়ে এখান থেকে ডিজাইন ধরাই দিব, তিনটা কলামে চলে আসবে, ঠিক আছে। আর এখান থেকে এটা কি করব, এই যে সিলেক্টেড অর্ডারে গিয়ে ফুল স্ক্রিন করে দিলাম, ঠিক আছে, কালেকশন লিস্টটাকে ফুল করে দিলাম। আচ্ছা, এখন এখানে আমাকে প্রোডাক্টটা ডিজাইন করতে হবে ওই যে সিমিলারলি আমি যেভাবে চাই, একটা প্রোডাক্ট যেভাবে শো করাতে চাই ওইভাবেই আমি আজকেও একইভাবে শো করাবো। তো এখানে বেটার অপশন হচ্ছে আপনি একটা ডিপ নিয়ে ডিপের ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজটাকে নেন। তো ডিপটাকে উইথ দিয়ে দেন 100%, হাইট দিয়ে দেন আপনি যতটুকু চান ইমেজটাকে দেখাইতে, 350 বা 350 যদি বেশি মনে হয় 250। আচ্ছা, এখন এখানে ইমেজটা চলে আসবে কোথা থেকে, এই ইমেজ থেকে ইমেজটা আসবে স্টাইল, এখান থেকে কভার, এটা ক্রস। আচ্ছা, তারপরে কি আসবে, তারপর আসবে হচ্ছে টাইটেল। আচ্ছা, আমরা সিঙ্গেল যে লিস্ট আইটেমটা এটা ধরে একটু গ্যাপ দিয়ে দিই, ধর নিচে একটু মার্জিন দিয়ে দিই, যাতে একটু গ্যাপ থাকে। এরপর এখানে একটা টাইটেল দিব, হেডিং। এরকম হেডিংটা পাবে থেকে, এখান থেকে হেডিংটা পাবে নাম থেকে, প্রোডাক্টের নাম থেকে আসবে। এখান থেকে আমি এখন ডিজাইনটা আমি আমার মতন করে করব, ওই একই কথা, একই ভাবে সবকিছু। আচ্ছা, এটা একটা মিনিমাম হাইট দিয়ে দিব যাতে দুই লাইন যতটুকু অতটুকু জায়গা যাতে অ্যাটলিস্ট নেয়। আচ্ছা, তারপরে কি নিব, তারপর নিব হচ্ছে একটা টেক্সট ব্লক। টেক্সট ব্লকের মধ্যে আমি প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন নিতে চাই। যদি শর্ট ডেসক্রিপশন না থাকে, ডেসক্রিপশন যেটা আছে এটাই নিলাম ধরেন, এটাই মোটামুটি সেম সবগুলোতে। এটা একটা মিনিমাম হাইট দিবে, যেমন কিছু লাইন বেশি আছে, সর্বোচ্চ যত লাইন আছে অতটুকু নিব, দেখবো যাতে ম্যাচ করে অ্যাটলিস্ট। এটা দেখলেই বোঝা যাবে, যখন এটা সহ বড় হবে তখনই বোঝা যাবে। তবে এক লাইনই আছে মানে ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে বেটার হচ্ছে যদি শর্ট, এইখানে ডেসক্রিপশন না নিয়ে আমরা একটা কাজ করি, ডেসক্রিপশনটা পরে দেখলেও আপাতত এখানে আমরা জাস্ট প্রাইসটা অ্যাড করে দিই, ঠিক আছে, প্রাইসটা অ্যাড করে দিলাম। মানে এখান থেকে মিনিমাম হাইট যেটা এটা লাগতেছে না প্রাইস নিলে। প্রাইসটা হবে কি একটু বোল্ড হবে, বড় হবে, এরকম, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আমরা তো প্রাইস নিলাম, আর একটা হচ্ছে কম্পেয়ার প্রাইস থাকে একটা, সেটা আছে কিনা। এই যে কম্পেয়ার প্রাইসও আছে, সো কম্পেয়ার প্রাইসের জন্য একটা ফিল্ড নিয়ে নিব, সেম ফিল্ডে ধরুন ডুপ্লিকেট করে নিই। আর এখানে একটা কাজ করি, আমরা এখানে একটা এইচ ফ্লেক্স নিয়ে নিই যাতে পাশাপাশি থাকে এই দুইটা। এতদিন যা ডিজাইন করছি ওগুলাই জাস্ট রিপিট করতেছি, কিন্তু ওগুলো দিয়েই কাজ করতেছি, আমি আমার নতুন কিছুই করতেছি না। আচ্ছা, এটা হবে কম্পেয়ার প্রাইস, সিপি কম্পেয়ার প্রাইস, জাস্ট কম্বো ক্লাস দিলাম, এটা টেক্সটটা ছোট হবে এই জন্য। এটা টেক্সট হবে ধরুন 24 পিক্সেল বা 18 পিক্সেল, বোল্ড হবে না এটা, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে এটা কি হবে, এটা স্ট্রাইক থ্রু থাকবে, মানে কাটা থাকবে, মানে এটা ছিল ডিসকাউন্টে এটা, ঠিক আছে। আচ্ছা, এখন এটাতে ধরাই দিতে হবে এটা তো সেম প্রাইসই দেখাচ্ছে, কারণ কি এটা প্রাইস, আমরা যে কম্পেয়ার এট প্রাইস মানে বেশি ছিল কত, দেখেন 4014 ডলার ছিল, ডিসকাউন্টে $102, হিউজ ডিসকাউন্ট দিচ্ছে। এখান থেকে আমি একটা গ্যাপ দিয়ে দিব, বা 10 পিক্সেল দিই।
একটা কাজ করি, এটাকে একটু ছোট করি, এটা একটু বেশি বড় লাগতেছে, জায়গা হচ্ছে না যেহেতু। এরকম ঠিক আছে, আউটলাইনে চলে আসলো। বুঝছেন, এটা ডিফারেন্ট কালার ইউজ করতে পারেন। কালার গুলো এই যে ভেরিয়েন্টে আমরা তো দেখছিলাম কিভাবে অ্যাড করে রাখি ভেরিয়েন্টে, এরকম এই যে এখান থেকে স্টাইল সিলেক্টরে এই যে ভেরিয়েন্টে যাবেন, এখান থেকে বেস কালেকশন, অডিট, বেস কালেকশনে গিয়ে যেখানে কালার অ্যাড করে রাখবেন যতগুলো ইচ্ছা। এখান থেকেও করা যায়, ওইখান থেকে আগে যেভাবে দেখাইছি ওইখান থেকেও করা যায়। তাহলে কি হবে, পুরো সাইটটা একসাথে একই কালার সব জায়গাতে দ্রুত সিলেক্ট করতে পারবেন। ইন ফিউচারে ক্লায়েন্ট যদি কালার চেঞ্জও করতে হলে এক জায়গা থেকে জাস্ট এখান থেকে এডিট করে দিলেই, এখানে গিয়ে এই ভেরিয়েবলটা এডিট করবেন, অথবা এই যে এখান থেকে এডিট করবেন, এখানে গিয়ে এই ভেরিয়েবলটার কালার এডিট করে দিলেই সব জায়গায় যত জায়গাতে এই কালারটা ইউজ করছিলেন সব জায়গা থেকে চেঞ্জ হয়ে ওই কালার হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আচ্ছা, দেন যেটা আসবে সেটা হচ্ছে অ্যাড টু কার্ট। এই যে শো করতেছে না, আমরা আবার একটু ট্রাই করি। এই যাচ্ছে, লোড হচ্ছিল হয়তো। আচ্ছা, অ্যাড টু কার্টে হচ্ছে প্রোডাক্টের যে কোয়ালিটি সেটা এখান থেকে সিলেক্ট করার জন্য, কতগুলো নিবে সেটা সিলেক্ট করার জন্য, কোন ভেরিয়েন্টের নিবে, কোন কালারের নিবে, এগুলো সেটা কেমন হবে যেরকম কয়টা নিবে, দেন অ্যাড টু কার্টে ক্লিক করলেই অ্যাড টু কার্ট হয়ে যাবে, ঠিক আছে। ডিরেক্টলি বাই নেওয়া যাইতে পারবে। এখন আপনি এগুলো চাইলে সবই কাস্টমাইজ করতে পারেন আপনার মতো করে, এগুলো তো থাকবেই মাস্ট। দেন এই যে এগুলা বাটনে কালার এড করতে পারেন, অ্যাডজাস্ট করতে পারেন। এখান থেকে আপনি কোনো কিছু না চাইলে ফেলে দিতে পারেন, এই যেগুলা, এগুলো অটোমেটিকলি প্রোডাক্ট থেকে লোড হচ্ছে। আবার আপনি যদি চান এই পুরো জিনিসটা এই যে এখান থেকে অ্যাড টু কার্ট ধরে সেটিং এ গিয়ে এখানে দেখেন, যদি কয়টা নিবে এরকম যে অপশন না থাকে, ধরেন অনলাইনে একটা ইবুক কিনবে, ইবুক কি কেউ 4-5টা কিনবে? ইবুক একটা কিনলেই তো হয়ে গেল, তাহলে তো ডাউনলোড করতে পারবে যতবার ইচ্ছা। এখন তাহলে কি করতে পারবে, সেক্ষেত্রে হয়তো বা কোয়ান্টিটি দরকার নেই। আবার যদি মনে করেন না, কোয়ান্টিটি দরকার আছে, আমার এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, তাহলে কোয়ান্টিটি থাকবে, অ্যাড টু কার্ট না থাকলে নাই। তবে এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের কোন সাইড ডিজাইন করতেছেন তার উপরে, বাই না বাটনও বাদ দিয়ে দিতে পারে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি একটা প্রোডাক্টের। এখন একটা প্রোডাক্টে যে ডিরেক্টলি কেনার অপশন ছাড়াও চাইলে কেউ এটা ওপেন করে আরো বিস্তারিত চাইলে কিন্তু দেখতে পারে। তো আপনি সেই অপশনটাও রাখতে পারেন, সেটা কিভাবে রাখবেন, ওই সিমিলারলি একইভাবে আপনি পুরো জিনিসটাকে একটা কি করবেন, লিঙ্কের ভিতরে নিয়ে নেবেন। ধরেন এই যে পুরো জিনিসটা, এই যে পুরা যত যা যা কাজ করছি আমি, এই যেগুলা এগুলা সব, এখানে তো লিঙ্ক দরকার নেই। এই যে এইটুকু উপরের যে কয়টা, এই কয়টাকে আপনি চাইলে একটা লিঙ্ক ব্লকের ভিতরে নিয়ে যেতে পারেন, ঠিক আছে। সো একটা লিঙ্ক ব্লক নেন, এই যে এখানে একটা লিঙ্ক ব্লক বসান যে কোনো এক জায়গায়, বসায় এই লিঙ্ক ব্লকের ভিতরে সবকিছু নিবেন। লিঙ্ক ব্লকটা একবারে টপে নিয়ে যান, এটার ভিতরে ডিপ, এটার ভিতরে হেডিং, এটার ভিতরে ফ্লেক্স বক্স, সবকিছু ঠিক আছে। লিঙ্ক ব্লকটাও সিমিলারলি ফুল স্ক্রিন করে দিতে হবে। সো লিঙ্ক ব্লকটাকে কি করব, ফুল স্ক্রিন করে দিব, উইথটা 100% দিয়ে দিব। আচ্ছা, এইবার এই যে লিঙ্ক ব্লকের জন্য এই যে কালার গুলো চেঞ্জ হয়ে গেছে, আন্ডারলাইন চলে আসছে। সো লিঙ্ক ব্লক ধরা থাকা অবস্থায় যেখান থেকে এই কোডটা ক্রস করে দিব। এখন এই যে লিঙ্ক ব্লক যে, এইটা ধরে আমি লিঙ্ক করাই দিব কোথায়, লিঙ্ক করাই দিব হচ্ছে কারেন্ট প্রোডাক্টে, মানে যখন যে প্রোডাক্টে ক্লিক করবো ওই প্রোডাক্টটা ওপেন হবে। এতটুকু বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, সো এই গেল। এখন আমি যদি দেখাই এই প্রোডাক্টটা কেউ ক্লিক করলে
সিঙ্গেল প্রোডাক্ট পেজে তাহলে ডিজাইন করতে হবে। আসেন সিঙ্গেল প্রোডাক্ট পেজটা ডিজাইন করি। সিঙ্গেল প্রোডাক্ট পেজ এখানে সিলেক্ট করে এই যে এখান থেকে প্রোডাক্ট টেমপ্লেট এটা সিলেক্ট করলেও হইলো, বা লিঙ্কে ক্লিক করলে আসলেও হয়। আমরা হেডার নিয়ে নিই একটা, দেন ডিজাইনটা স্টার্ট করি। আমরা একটা কাজ করি, সেকশন নিয়ে সেকশনের ভিতরে নেই। সেকশনের ভিতরে কন্টেনারটাকে এখান থেকে ক্লাস নেম দেন, দেন এটাকে এটার ভিতরে নিয়ে আসেন। এই পাশে ধরেন আপনি প্রোডাক্টের ইমেজটা রাখতে চান, ঠিক আছে? ধরেন এখানে আমি একটা ডিপ ব্লক নিলাম, ডিপ ব্লকটা হবে আমার প্রোডাক্ট ইমেজ, ঠিক আছে? এত বড় আমি রাখতে চাচ্ছি। তো ডিপ ব্লকটা সর্বপ্রথম ফুল স্ক্রিন, দেন এখান থেকে হাইট দিয়ে দিব। মিনিমাম হাইট দিতে পারি বা হাইট দিতে পারি ফিক্স হাইট 500, বড় করে, হ্যাঁ। সেম, আপনি চাইলে ডিরেক্ট ইমেজ নিতে পারেন, ডিরেক্ট ইমেজ নিলেও লোড হবে, কোনো সমস্যা নেই। বাট এটাতে দিচ্ছি কেন, যাতে একটা ফিক্সড হাইটের ভিতরে থাকে। যদি এক এক সময় এক এক সাইজের ইমেজ দেয় ক্লায়েন্ট, তাহলে তো সমস্যা। সেই জন্য আমি কি করতেছি, এইভাবে নিচ্ছি। ঠিক আছে, আপনি যদি ডিরেক্ট ইমেজ নিয়ে করতে চান, যদি দরকার হয় সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। এইভাবে ডিরেক্ট ইমেজ নিবেন, then এখান থেকে গেট ইমেজ ফ্রম ইমেজ, তাহলে ইমেজের আসল রেশিও অনুযায়ী পুরো ইমেজটাই চলে আসবে এখানে। এই হচ্ছে ব্যাপার। আপনি চাইলে এইভাবেও রাখতে পারেন, এইভাবে নিতে পারেন। যদি এইভাবে রাখেন, ধরেন এটা এই পাশে নিলাম, এটা থাকবে। সেলটা ধরে এটাকে মিডলে রেখে দেন, যাতে এটা সবসময় মিডলে থাকে। এখানে কন্টেন্ট যত বড়ই হোক। এখন এখানে নিবেন হেডিং, এখান থেকে হেডিং ধরে প্রোডাক্টের নাম, নামটা ডিজাইন করবেন, স্টাইল করবেন এখান থেকে। দেন এখানে ডেসক্রিপশন আসবে মাস্ট এবার, প্রোডাক্টের ডেসক্রিপশন। দেন প্রোডাক্টের যদি আরো কোনো ডিটেলস আপনি রাখতে চান সেটা, ধরেন যে প্রাইজিং এর যে ব্যাপারটা, সেটা রাখতে পারেন। তো প্রাইজিং এর ব্যাপারটা আমরা চাইলে সব পেজ থেকে নিয়ে আসতে পারি। এই যে এই পার্টটা, কপি প্রোডাক্ট টেমপ্লেট, লোড হচ্ছে হয়তো। পাবলিশ দিয়ে দিই। আচ্ছা, আগের কোনো প্রোডাক্ট, আমরা তো যে আগে প্রোডাক্ট ছিল ওইটার কোনো একটা হয়তো বা পাইছি ভুলে। আরেকটা প্রোডাক্ট সিলেক্ট দেখি, একটা বাগ। অনেকগুলো প্রোডাক্ট পাইছে, আমাদের তো এত প্রোডাক্ট নাই। আচ্ছা, যেগুলো আমরা রিলেট করছি ওগুলোও পাইছে আর কি। আচ্ছা, সো এইখানে নেক্সট যে জিনিসটা দিব সেটা হচ্ছে প্রাইজের যে ব্যাপারটা, যেটা কপি করে নিয়ে আসলাম। এই যে, ওটা আর বড় ছোট যা ইচ্ছা করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে অ্যাড টু কার্ডের যে অপশনটা, সেটা এখানে বসাই দিব। এখান থেকে বড় করে দিব, উপরে একটু মার্জিন দিয়ে দিই, এরকম, ঠিক আছে? সেলটা ধরে এটাকে মাঝখানে রাখছি, ঠিক আছে? সেই হচ্ছে মোটামুটি আমাদের প্রোডাক্ট সাজানোর যে ব্যাপারগুলো। আরো যদি ডেসক্রিপশন থাকে, ধরেন একটা বড় ডেসক্রিপশন থাকলো অনেক ডিটেলস অনেক কিছু দিয়ে, সেটা কি হবে, সেটা হয়তো আপনার রিচ টেক্সট হবে। সো রিচ টেক্সট একটা নিয়ে ওটা ধরাই দিব। এরপর পর যেটা আসবে সেটা হচ্ছে আপনার রিলেটেড প্রোডাক্ট, ঠিক আছে? হয়তো আরো রিলেটেড কিছু প্রোডাক্ট আপনি শো করাবেন। তো আমি এখান থেকে এটা কপি করে নিয়ে যাই। রিলেটেড প্রোডাক্ট বানানোর জন্য আমি চাই সিমিলার ডিজাইন।
সেকশন ডুপ্লিকেট করলাম, মাঝখান থেকে কুইকস্টাকে ফেলে দিব সেলের ভিতরে। এখানে আমি এটা বসাই দিলাম। এখন এটা কি? এটা হচ্ছে যে কালেকশন লিস্ট ধরাই দেওয়া, ডিজাইন করা সুন্দর করে, ঠিক আছে? So আমি জাস্ট নর্মালি কি করব, এখান থেকে যে কোনো একটা কালেকশন লিস্ট ধরে ফিল্টার করে দিব। কি ফিল্টার করব? সর্বপ্রথম হচ্ছে লিমিট আইটেম, 3টা প্রোডাক্ট দেখাবে। আচ্ছা, 3টা প্রোডাক্ট এই যে চলে আসলো। 3টা প্রোডাক্ট আবার কোন প্রোডাক্ট দেখাবে? র্যান্ডম দেখালে তো হবে না, 3টা প্রোডাক্টের মধ্যে আবার ফিল্টার হবে ক্যাটাগরি ইকুয়ালস এনি কারেন্ট ক্যাটাগরি অফ দ্য প্রোডাক্ট। এনি কারেন্ট ক্যাটাগরি চলছে। এখন এই প্রোডাক্টটা যাতে আবার শো না করে যে সেম প্রোডাক্ট এখানেও দেখাচ্ছে এখানেও দেখাচ্ছে, তাহলে তো হইলো না। তো নেক্সট আরেকটা ফিল্টার লাগবে, সেটা হচ্ছে প্রোডাক্ট, ধরেন নেম ইজ নট ইকুয়াল, এখান থেকে আপনি দিয়ে দিবেন, অথবা এখান থেকে প্রোডাক্টটা দিবেন, মানে প্রোডাক্ট ইজ নট কারেন্ট প্রোডাক্ট, যাতে বর্তমান যে প্রোডাক্টটা এটা যাতে না হয়। এটা তো বুঝছি নাকি? আর সবগুলো কন্ডিশনই ম্যাচ করতে হবে, বা যে কোনো একটা কন্ডিশন ম্যাচ করলেই শো করবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এই কারেন্ট প্রোডাক্টটাও হইতে পারবে না, আবার এই ক্যাটাগরি প্রোডাক্টও হইতে হবে, তাই না? আর যদি কোনো কোনো সময় হচ্ছে অনেকগুলো কন্ডিশন দিয়ে রাখলেন, হয় এটা নয় এটা নয় ওইটা, এগুলা যদি দিয়ে দেন তাহলেও এখানে আপনি দিয়ে দিবেন হচ্ছে ম্যাচ এনি, যে কোনো একটা লজিক মিললেই হবে। আচ্ছা, এখানে আমাদের একটা টাইটেল লাগবে, রিলেটেড প্রোডাক্ট টাইপ। এখানে আমরা লিখে দিব রিলেটেড প্রোডাক্ট। ডিজাইন করবেন সুন্দর করে, এটা অটোমেটিক হইতে থাকবে। আপনি চাইলে এটা বাদ দিয়ে এখানে ভিউ প্রোডাক্ট জাস্ট একটা বাটন রাখতে পারেন। এখানে ভিউ প্রোডাক্ট, এই বাটনে ক্লিক করলে কই যাবে? বাটনে ক্লিক করলে এই প্রোডাক্টটার ডিটেলস পেজ ওপেন হবে। আচ্ছা, এখানে তো মাস্ট বি অ্যাড হবে না, এমন জায়গাতে অ্যাড করতে হবে যেখানে যে লিঙ্ক ব্লকটা নাই। লিঙ্ক ব্লকের ভিতরে তার একটা লিঙ্ক ব্লক বাটন অ্যাড হবে না কখনোই। এটার লিঙ্ক হবে কারেন্ট প্রোডাক্ট বাটনের। বাটনটা কই গেল? আচ্ছা, এমটি স্টেজে পড়ে গেছে, এখানে রাখতে হবে। বাইরের দিকে যত রাখবো, এটা লিঙ্কের বাইরে নিতে হবে, এই লিঙ্কটা বাইরে রাখতে হবে। এই যে, ঠিক আছে। তো এটা ভিউ প্রোডাক্ট নাম দিব। এটা লিঙ্ক হবে কারেন্ট প্রোডাক্ট, এন্ড এটা আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। এই, ঠিক আছে। এখন যে প্রোডাক্টে যাবো ওই প্রোডাক্টের মধ্যে অটোমেটিকলি আমি যা যা ডিজাইন করছি ওই ফাংশন গুলা কাজ করতে থাকবে। এই যে, অটোমেটিকলি। এন্ড লাস্টলি বডি ধরে